ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির কারণে সার্ক এখন মূলত অকার্যকর। ফলে একটি কার্যকরী জোটের অভাবে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এই শূন্যতার কেন্দ্রে দাঁড়িয়েই বাংলাদেশ, চীন, পাকিস্তান এই ত্রিমুখী সহযোগিতার ধারণা সামনে তুলে এনেছে পাকিস্তান। বাংলাদেশ, চীন এবং ইসলামাবাদের মধ্যকার সাম্প্রতিক ত্রিপক্ষীয় উদ্যোগকে অন্যান্য আঞ্চলিক দেশ এবং তার বাইরেও সম্প্রসারিত করা যেতে পারে বলে ধারণা পোষণ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। কিন্তু প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কি এমন একটি নতুন আঞ্চলিক গোষ্ঠী গঠনে সম্মত হবে, যার লক্ষ্য হবে ভারতকে বিচ্ছিন্ন করা অথবা অন্তত তার প্রভাব সীমিত করা? আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়াদিগন্ত গ্লোবাল ভিউসে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আজ কথা বলবো ভারত পাকিস্তানের নতুন জোট তৈরির উদ্যোগ নিয়ে। ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের নতুন জোট তৈরির যে উদ্যোগ, তা কতটুকু বাস্তবসম্মত আর পাকিস্তান এতে কতটুকু সফল হবে, তা নিয়ে থাকছে আমাদের আজকের এই বিশ্লেষণ। গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইসহাক দার বলেছিলেন, আমরা শূন্য সমষ্টি পদ্ধতির বিরোধিতা করেছি এবং সংঘাতের পরিবর্তে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর ধারাবাহিকভাবে জোর দিয়েছি। এজন্য প্রয়োজন একটি কার্যকরী জোট। গত জুন মাসে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা এ বিষয়ে আলোচনার পর আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনাও করেছিলেন। ত্রিপক্ষীয় এ আলোচনায় পাকিস্তানের প্রভাব কি, পাকিস্তানের নতুন জোট তৈরির উদ্যোগের কারণ কি, তবে ভারতের সাথে সংঘাত, সার্কের বাণিজ্যের প্রতিবন্ধকতাটা আসলে কোথায়, এছাড়াও পাকিস্তানের প্রস্তাব কি কাজ করবে, এ সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের গ্লোবাল ভিউজে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, একই সাথে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীনের সাথে ত্রিপক্ষীয় উদ্যোগের লক্ষ্য হলো অভিন্ন স্বার্থের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। আরও দেশ ও অঞ্চলকে এক্ষেত্রে অন্তর্ভুক্ত করার জন্য এ ধারণাটিকে আরও সম্প্রসারিত এবং অনুকরণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তার ভাষায় অর্থনীতি ও প্রযুক্তি, সংযোগ এবং যোগাযোগের বিভিন্ন বিষয়ে পরিবর্তনশীল জ্যামিতি সহ গোষ্ঠী থাকতে পারে। ইসহাক দার ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের নিজস্ব জাতীয় উন্নয়নের চাহিদা এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলো কারো ইচ্ছার কাছে জিম্মি করা যাবে না এবং করা উচিত নয়। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার বিষয় উল্লেখ করেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি কাঠামোগত সংলাপ প্রক্রিয়া 11 বছরেরও বেশি সময় ধরে অচল অবস্থায় রয়েছে। অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রের সাথেও ভারতের সম্পর্ক ভালো নয় বলে তিনি জানান। এসব কারণে সার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তিনি বলেন, এর প্রমাণও অবশ্যই রয়েছে। 2016 সালে ইসলামাবাদে আয়োজিত 19তম সার্ক শীর্ষ সম্মেলন প্রত্যাহার করে ভারত। ভারত শাসিত কাশ্মীরে এক মারাত্মক হামলার কারণ দেখিয়ে এবং পাকিস্তানকে দায়ী করে ভারত এই সম্মেলন প্রত্যাহার করে নেয়। এরপর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল সার্কের সম্মেলন। এখন প্রশ্ন হলো, তাহলে ভারতের সাথে সংঘাতই কি পাকিস্তানের নতুন জোট তৈরির উদ্যোগের কারণ? লাহোর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি রিসার্চের পরিচালক ও শিক্ষাবিদ রাবিয়া আক্তারের মতে, এ পর্যায়ে প্রস্তাবটি সম্ভবত কার্যক্ষমতার চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু এটি এমন একটি সময়ে যখন আঞ্চলিক সহযোগিতা ব্যবস্থাকে নতুন করে করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন সার্ক মূলত অচল অবস্থায় রয়েছে। সার্কের লক্ষ্য ছিল দক্ষিণ এশীয়দের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো। উচ্চাকাঙ্ক্ষা সত্ত্বেও সংস্থাটি গত 40 বছর ধরে তার লক্ষ্য অর্জনে লড়াই করেছে, যার কারণ মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে দশকব্যাপী উত্তেজনা। 2025 সালের হিসাবে সার্ক দেশগুলো বিশ্বের জনসংখ্যার 2 বিলিয়নেরও বেশি, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত করে। তবুও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য ন্যূনতম। বিশ্বব্যাংক বলেছে, সার্কের বাণিজ্য মাত্র $23 বিলিয়ন, যা এই অঞ্চলের সামগ্রিক বাণিজ্যের মাত্র 5%। বিপরীতে প্রায় 70 কোটি জনসংখ্যার 11টি দক্ষিণ পূর্ব এশীয় দেশের একটি ব্লক আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য তাদের আন্তর্জাতিক বাণিজ্যের 25%। বিশ্বব্যাংকের অনুমোদন, দক্ষিণ এশীয় দেশগুলো যদি বাধা কমিয়ে আনে, তাহলে তারা $67 বিলিয়ন মূল্যের পণ্য বিনিময় করতে পারবে, যা তাদের বর্তমান বাণিজ্যের 3 গুণ। সার্ক রাষ্ট্রগুলোর ভিতরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য হতাশাজনক। 2017-18 অর্থ বছরে দুই প্রতিবেশীর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য ছিল মাত্র $2.41 বিলিয়ন।
এটি আরও কমে 2024 সালের মধ্যে $1.2 বিলিয়ন নেমে আসে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে অন্যান্য দেশের মধ্য দিয়ে তাদের মধ্যে অনানুষ্ঠানিক বাণিজ্য প্রায় $10 বিলিয়ন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া উদ্যোগের পরিচালক ফারওয়া আমির বলেন, যদি ভারত ও পাকিস্তান বৃহত্তর আঞ্চলিক স্বার্থে সহযোগিতার জন্য এমনকি সীমিত উপায়গুলো চিহ্নিত করতে সক্ষম হয়, তাহলে নীতিগতভাবে সার্ক পুনরুজ্জীবিত হতে পারে। বর্তমান রাজনৈতিক গতিশীলতার পরিপ্রেক্ষিতে এ ধরনের অগ্রগতি একটি দূরবর্তী সম্ভাবনা। 1997 সালে বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল দেশের আদ্যক্ষর অনুসারে BBIN নামক একটি গ্রুপিংয়ে নিজেদের মধ্যে একই ধরনের চুক্তি স্বাক্ষর করে। একটি আঞ্চলিক পরিবহন চুক্তি অনুমোদন করতে ব্যর্থ হওয়ার পর BBIN গঠন হয়। এছাড়া ভারত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক এর মতো অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলোরও অংশ। বিমস্টেকের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক প্রবীণ দন্থি বলেন, তত্ত্বগতভাবে একটি নতুন আঞ্চলিক সংস্থার জন্য জায়গা রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে স্থবির সম্পর্কের কারণে সার্কের নীরব পতন আরেকটি দক্ষিণ এশীয় ফোরামের জন্য শূন্যতা তৈরি করেছে। ভারতের সাথে বাংলাদেশের অবনতিশীল সম্পর্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি চীনের সাথে ত্রিপক্ষীয় সহযোগিতার পথ প্রশস্ত করেছে। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ পাকিস্তানের প্রস্তাবিত আঞ্চলিক উদ্যোগে আংশিক আগ্রহ দেখাতে পারে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং সম্ভবত ভুটানের মতো দেশগুলো অনুসন্ধানমূলক অংশগ্রহণের জন্য উন্মুক্ত থাকতে পারে, বিশেষ করে সংযোগ, জলবায়ু অভিযোজন এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেশগুলোকে দেখাতে হবে যে তারা একত্রিত হতে পারে এবং ছোট রাষ্ট্রগুলোর চাহিদাও বিবেচনা করতে পারে।